হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নেই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আমরা 16/11/2023 সেকেন্ড শিফটে এসএসসি দিল্লি পুলিশের যে এক্সাম হয়েছিল সেই এক্সামে জেনারেল অ্যাওয়ারনেসের 50খানা কোশ্চেন আলোচনা করব রেগুলারের মতো। তো এটা আমাদের আজকের ক্লাস নম্বর 8 নম্বর ক্লাস। এটা আমাদের আগের ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। রেগুলার এখন কিন্তু আমরা 50খানা করে কোশ্চেন কিন্তু আলোচনা করছি। 7খানা ক্লাস হয়ে গেছে, তার মানে বুঝতে পারছো কতগুলো কোশ্চেন কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে। তো যারা দেখোনি, নতুন এসেছো, তো অবশ্যই দেখে নেবে আগের ক্লাসগুলো, প্লে লিস্ট করে দিয়েছি। এবার তোমাদের আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, শামুক প্রাণী জগতের কোন পর্বের উদাহরণ? শামুক প্রাণী জগতের কোন পর্বের উদাহরণ? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি মোলাস্কা পর্বের একটি প্রাণী শামুক। এটা সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে কে? সর্বপ্রথম দিয়েছে হচ্ছে মৌ সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে। তারপরে দিয়েছে শুক্লা অধিকারী, তারপরে দিয়েছে সুমন্ত, তারপরে দিয়েছে বড়মা এডুকেশান, এরপরে দিয়েছে রূপন্ত। তো সবাই কিন্তু আজকে সঠিক অ্যান্সার দিয়েছে। এবার তোমাদের আজকের যে হোমওয়ার্কটা দেখে নাও। আজকের হোমওয়ার্ক থাকবে তোমাদের নিচের কোন বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন। স্বামী বিবেকানন্দের লেখা বইটি তোমাদেরকে বলতে হবে কোনটা। এনসিয়েন্ট ইন্ডিয়া, রিভার অফ স্মোক, না হচ্ছে দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট, না হচ্ছে নো সিক্রেটস। এদের মধ্যে কোনটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার চলো শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন। গাড়ি বিক্রির ফলাফল, এই যে গাড়ি বিক্রির ফলাফল, এটা ড্যাশ। এটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, জিডিপি বৃদ্ধি। এটা গাড়ি বিক্রির ফলাফলটা যেটা জিডিপি বৃদ্ধি হচ্ছে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, অক্টোবর 2022 অনুযায়ী আগুনের বেদিগুলি প্রাথমিকভাবে নিম্নলিখিত কোন হরপ্পান শহরে পাওয়া যায়? আগুনের বেদিগুলি প্রাথমিকভাবে নিম্নলিখিত কোন হরপ্পান শহরে পাওয়া যায়? এটা হচ্ছে কালীবঙ্গান। কোন শহর? হরপ্পান শহরের কালীবঙ্গানে কিন্তু পাওয়া যায়। তারপরে দেখো 3 নম্বর, নিচের কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে না? জাতীয় আয়ের প্রাক্কল্যে অন্তর্ভুক্ত হবে না, নিচের কোনটি বলো? জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এখানে টোটাল 4টা অপশান দেওয়া রয়েছে। একটি কারখানার বিদ্যুতের ব্যয়, ভূমিকম্পের ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য, স্বব্যবহার জন্য উৎপাদনের অভিযুক্ত মূল্য, না হচ্ছে বন্ড বিক্রির দালালি। তো এদের মধ্যে তোমাদেরকে খুঁজে নিতে হবে জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে না কোনটা বলো? 1 এবং 2, 1 নম্বর এবং 2 নম্বর। একটি কারখানার বিদ্যুতের আয়, এটা জাতীয় আয়ের মধ্যে পড়বে না। আর হচ্ছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য, এটাও পড়বে না, ঠিক আছে? তারপরে দেখো নিচের কোনটি কঠিনতম খনিজ পদার্থ কোনটি? অপশানগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে হীরা, ঠিক আছে? হীরা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। আগ্রা শহর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1504 সালে প্রতিষ্ঠিত হয়। সেই সঙ্গে জেনে রাখো দিল্লির সালতানাতের একজন মুসলিম শাসক সুলতান সিকান্দার লোদি, ভালো করে নামটা মনে রাখো, সুলতান সিকান্দার লোদি 1504 সালে কিন্তু আগ্রা প্রতিষ্ঠা করেছিল। তাহলে কোশ্চেনটা এভাবে আসতে পারে যে আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করে? তাহলে সিকান্দার লোদি। কবে? 1504 সালে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে কিশোরীদের অর্থাৎ 10 থেকে 19 বছর বয়সী ছেলেমেয়েদের আনুমানিক শতাংশ কত? 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের কিশোরীদের আনুমানিক শতাংশ কত? 20.9%। 5টি শিল্পের জন্য শিল্প লাইসেন্স বাধ্যতামূলক। নিচের কোনটি সেই 5টি শিল্পের একটি নয়? 5টার মধ্যে একটা নয় খুঁজতে হবে আমাদের। 5টার মধ্যে একটা এটা নয়, 5টার মধ্যে একটা নয় বলেছে। তো সেটা হচ্ছে যে কুটির শিল্প এর মধ্যে পড়ে না। তো 5টা লাইসেন্স আমরা দেখে নিই। দেখো কোন কোন বিষয়। 5টা শিল্পের জন্য শিল্প লাইসেন্সের বাধ্যতামূলক, যার মধ্যে রয়েছে কি পাতন এবং অ্যালকোহলযুক্ত পানীয় তৈরি, তামাকের
সিগার এবং সিগারেট এবং উৎপাদিত তামাকের বিকল্প, ইলেকট্রনিক, মহাকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম, শিল্পগত বিস্ফোরক, নির্দিষ্ট বিপজ্জনক রাসায়নিক। এইসব ক্ষেত্রে শিল্প লাইসেন্স কিন্তু বাধ্যতামূলক, এই 5টা বিষয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক। কুনবি, কুনবি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? কুনবি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে গোয়া, গোয়ার একটি বিখ্যাত লোকনৃত্য কুনবি। নিচের কোনটি সাধারণত দুধে ভেজালে ব্যবহৃত হয় না? দুধে ভেজাল হিসাবে ব্যবহার করা হয় না কোনটিকে? ইউরিয়া ব্যবহার করা হয়, মাড় ব্যবহার করা হয়, ডিটারজেন্ট ব্যবহার করা হয়, কিন্তু ধুলো কিন্তু ব্যবহার করা হয় না। ক্রিকেটের টেস্ট ম্যাচের সর্বোচ্চ সময়কাল হলো ড্যাশ দিন। এই যে ক্রিকেট খেলা হয়, ক্রিকেটের টেস্ট ম্যাচ যেগুলো হয়, 3টে তো হয়, ওয়ানডে, টি20 আর হচ্ছে টেস্ট। তো টেস্ট ম্যাচটা কত দিনের হয়? তো টেস্ট ম্যাচটা হয় 5 দিনের, সর্বোচ্চ 5 দিনের হয়ে থাকে। এরপরে সুলতান আজলান শাহ কাপ, সুলতান আজলান শাহ কাপ ড্যাশে অনুষ্ঠিত হয়? কোথায় অনুষ্ঠিত হয়? মালয়েশিয়া। কোথায় অনুষ্ঠিত হয়? মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়। রাজা কনিষ্ক কোন ভারতীয় রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন? রাজা কনিষ্ক, কনিষ্ক কোন রাজবংশের শাসক ছিলেন? কুষাণ রাজবংশের শাসক ছিলেন কনিষ্ক। হিলারি ক্লিন্টনের লেখা আত্মজীবনীটির নাম বলুন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা হিসাবে তার 8 বছরের বিবরণ হিসাবে 8 বছরের বিবরণ রয়েছে। তো সেই আত্মজীবনীটি বলো। হিলারি ক্লিন্টনের আত্মজীবনী, লিভিং হিস্টোরি। তাহলে এটা কার লেখা? হিলারি ক্লিন্টনের। তারপরে দেখো ইন দ্য শ্যাডো অফ ম্যান, এটা হচ্ছে জেন গুডওয়ালের আত্মজীবনী। মাই লাইফ মাই ট্রুথ, এটা হচ্ছে মার্কো ভ্যান বাস্তেন এর আত্মজীবনী। এগুলো একটু মনে রাখবে। তারপরে দেখো কুমার দেবী একজন লিচ্ছবি রাজকুমারী। নিম্নলিখিত গুপ্ত রাজাদের মধ্যে কাকে বিয়ে করেছিলেন? কুমার দেবী কাকে বিয়ে করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্তকে বিয়ে করেছিলেন। কোন আইনের অধীনে কেন্দ্রীয় আইনসভা 2টি কক্ষ নিয়ে গঠিত হয়েছিল? কোন আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইনসভা 2টি কক্ষ নিয়ে গঠিত হয়েছিল? ভারত সরকার আইন 1919। জার্মানির সহযোগিতায় বিকশিত লোহা এবং ইস্পাত কারখানা চিহ্নিত করুন। জার্মানির সহযোগিতায় লোহা এবং ইস্পাত কারখানা কোথায় হয়েছিল? রাউরকেলা স্টিল প্ল্যান্টটি 1959 সালে উড়িষ্যার সুন্দরগড় জেলায় জার্মানির সহযোগিতায় স্থাপন করা হয়েছিল। এই রাউরকেলা স্টিল প্ল্যান্ট 1959 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? উড়িষ্যায় হয়েছিল। জায়গাটার নাম মনে রাখো। নিম্নলিখিত কোন বছর থেকে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল? কবে থেকে? এটা হচ্ছে 1959 থেকে। আমি তোমাদের পঞ্চবার্ষিকীর লিস্ট আমি কিন্তু টেলিগ্রামে অনেক আগেই দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা নতুন জয়েন করছো টেলিগ্রামে, তো অবশ্যই আগে দেখে নেবে। দিয়েছি একটা ফটো দিয়েছি আর কি, সেখানে সব পঞ্চবার্ষিকী, কোন পঞ্চবার্ষিকী কবে থেকে কত, সেটার লিস্ট রয়েছে ওখানে। তারপর দেখো 18 নম্বর কোশ্চেন, ভারতের বন্যা সমভূমিতে সুনিষ্কাশিত উর্বর মাটিতে ড্যাশ ভালো জন্মায়, যেখানে প্রতি বছর মাটি পুনর্নবীকরণ করা হয়? ভারতের বন্যা সমভূমিতে এই যে উর্বর মাটিগুলোতে কি জন্মায় না, হচ্ছে পাট ভালো জন্মায়। কোন কমিটি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেছিল? তো মৌলিক কর্তব্য নিয়ে আমি বহুবার তোমাদের এই রিসেন্ট আমাদের যে 7খানা ক্লাস আর হয়ে গেছে, তো প্রত্যেকটা ক্লাসে কিন্তু কম বেশি আমি কিন্তু মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করেছি। তো আবারও আজকে কোশ্চেনগুলো রয়েছে,
তো দেখে নাও, এটা হচ্ছে কী হয়ে যাবে, সর্দার চরণ সিং কমিটি, তাই তো আলোচনা করছি বহুবার। তারপরে দেখো প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা হলো একটি সরকারি প্রকল্প যা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তার জন্য এই যে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, তাই তো এটি দেশের একটি নিশ্চিত পেনশন প্রদান করে। তো এটা হচ্ছে কিসের, মানে কত টাকা দেওয়া হয় আর কি, পেনশন হিসাবে কত টাকা দেওয়া হয় প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায়। এখানে কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা করে দেওয়া হয়, প্রত্যেক মাসে 3,000 টাকা করে দেওয়া হয়। 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার পিছনে নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কে অনুপ্রেরণা লাভ করেন? তিনি হচ্ছেন কেশবচন্দ্র সেন। কে যাবে? কেশবচন্দ্র সেন, অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক আনসার। এখান থেকে দেখে নাও, এই যে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে 31শে মার্চ মুম্বাইতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। আমাদের এইভাবে কোশ্চেনটা আসে যে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠাতা কি? তো আত্মারাম পাণ্ডুরঙ্গ কোথায় করেছিল? মুম্বাইতে করেছিল, 1867 সালে করেছিল। ভারসাম্যের জোড়াযুক্ত অঙ্গগুলি সাধারণত জলজ অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পাওয়া যায়, যা সাধারণত সংবেদনশীল লোমযুক্ত তরল ভর্তি ভেসিকেল হয়। বলো কোনটা হবে? স্ট্যাটোসিস্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। নট পূজা বা নট পূজা নৃত্য হলো ড্যাশের লোকনৃত্য। এটা কাদের লোকনৃত্য, কোন রাজ্যের লোকনৃত্য এই নাট পূজা? এটা হচ্ছে আসাম রাজ্যের লোকনৃত্য। সুলোচনা চেবন একজন বিখ্যাত ড্যাশ গায়িকা, যিনি 2022 সালে পদ্ম পুরস্কারে ভূষিত হন। সুলোচনা চেবন ইনি একজন লাবণী গায়িকা। ড্যাশ হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি গ্র্যামি জিতেছেন। তিনি হচ্ছেন তানভি শাহ প্রথম কিন্তু ভারতীয় মহিলা প্রথম গ্র্যামি জিতেছিলেন। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা ড্যাশ দ্বারা নিযুক্ত হন। কার দ্বারা নিযুক্ত হন? রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্য রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন। টু কিল এ মকিংবার্ড একটি ইংরেজি উপন্যাস নিচের কোন লেখক লিখেছিলেন? বলো, এটি কার লেখা? এটা লিখেছিলেন হারপার লির লেখা। নিচের মধ্যে কে 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেন, খুবই ইজি কোশ্চেন, পারবে সবাই। স্বামী বিবেকানন্দ। লেন্ট হলো একটি ধর্মীয় অনুষ্ঠান যারা ড্যাশ ধর্ম পালন করে। তো এই লেন্ট যে অনুষ্ঠানটা, ধর্মীয় একটা অনুষ্ঠান, তো এটা কোন ধর্মের মানুষজন এটা পালন করে থাকেন? না, যেটা খ্রিস্টানরা পালন করে থাকেন লেন্ট উৎসব। তারপরে দেখো এসইজেড এর ই বলতে কি বোঝায়? এসইজেড এর ফুল ফর্ম কি? না হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। তাহলে ই বলতে কি বোঝায়? তাহলে ইকোনমিক, তাই তো অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে আর নির্বাচিত প্রজাতির সর্বাধিক রয়েছে কি? প্রজনন হার রয়েছে সর্বাধিক। রাহুল খুব ভোরে বনের মধ্যে দিয়ে হাঁটার সিদ্ধান্ত নিল। যখন তিনি ঘন বনের ভিতরে ছিলেন, তিনি গাছের মধ্যে ছোট ফাঁক দিয়ে সুন্দর সূর্যের রশ্মি দেখতে পেতেন এবং সেই রশ্মি দ্বারা নেওয়া পথটি স্পষ্টভাবে দেখতে পেতেন। মানে সূর্যের যে রশ্মি আসছে গাছের পাতাগুলো ভেদ করে, তো সেই পথটা কিন্তু সুন্দরভাবে তিনি দেখতে পেতেন। তো কোন প্রভাব এই একটি ফলাফল ছিল? বলো। তো এটা হচ্ছে একটা টিন্ডাল প্রভাবের ফলেই কিন্তু এটা হচ্ছিল। খাদ্য, কাজ এবং
উৎপাদনশীলতা কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার কেন্দ্রবিন্দু ছিল? চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার কেন্দ্রবিন্দু ছিল। আফগান সম্ভ্রান্ত খান জাহান লোদি মুঘল সম্রাট ড্যাশের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং পরাজিত হন। খান জাহান লোদি শাহজাহানের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং পরাজিত হন। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? লিঙ্গ অনুপাত সবথেকে বেশি কোন রাজ্যের? কেরালা এবং তামিলনাড়ু। এটাও কিন্তু আমরা বহুবার আলোচনা করেছি। তারপরে দেখো 36 নম্বরে নিম্নলিখিত মৌলিক কর্তব্য, দেখো আবার মৌলিক কর্তব্য থেকে কোশ্চেন, মধ্যে কোনটি ভারতের সংবিধানের প্রথমে উল্লেখ করা হয়েছে? ভারতের সংবিধানের প্রথমেই উল্লেখ করা হয়েছে কোন মৌলিক কর্তব্যটিকে? সংবিধান মেনে চলা এবং এর আদর্শ ও প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা, এটা কিন্তু সর্বপ্রথম বলা রয়েছে। নীতি প্রণয়ন এবং আইন প্রণয়নের সময় রাষ্ট্রের যে আদর্শ, সেই আদর্শকে মেনে রাখা উচিত তা নিচের কোনটি নির্দেশ করে? এটা কি? রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি। এটা রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি। কি নীতি? না, নীতি প্রণয়ন এবং আইন প্রণয়নের সময় রাষ্ট্রের যে আদর্শকে মনে রাখা উচিত, রাষ্ট্রের আদর্শকে মনে রাখা উচিত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সুইমিং পুল কমপ্লেক্স এখানে অবস্থিত। শ্যামাপ্রসাদ মুখার্জির সুইমিং পুল কমপ্লেক্স কোথায় রয়েছে? নয়াদিল্লি, নতুন দিল্লিতে রয়েছে। নিম্নলিখিত মৌলিক কর্তব্য, আবার মৌলিক কর্তব্যগুলিকে ভারতের সংবিধান তাদের উল্লেখ অনুসারে ক্রমে সাজানো, ক্রমিক অনুযায়ী সাজাতে হবে, মানে একের পর এক কোন মৌলিক কর্তব্য, কোনটার পর কোন কর্তব্য, সেটা আমাদের সাজাতে হবে ভারতের সংবিধান অনুযায়ী। কোনটা হবে দেখো, প্রথমে এতে কি রয়েছে? সংবিধান মেনে চলা এবং এর আদর্শ ও প্রতিষ্ঠানকে সম্মান করা। এটা তো বললাম এখনই, এটা কিন্তু সর্বপ্রথম হবে, তাই তো? একটু আগে বললাম তো সর্বপ্রথম এটাই রয়েছে, তো অপশান নাম্বার এ হয়ে যাবে সর্বপ্রথম। তারপরে কি রয়েছে? ভারতের সার্বভৌমত্ব, একতা, অখণ্ডতা ও সমুন্নত রাখা ও রক্ষা করা। তারপরটা দেখো, আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করে এমন মহৎ আদর্শ লালন ও অনুসরণ করা। এটা কিন্তু দ্বিতীয় নম্বরে হয়ে যাবে সি। তৃতীয় নম্বরে হয়ে যাবে ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতা সমুন্নত রাখা ও রক্ষা করা। আর লাস্ট হয়ে যাবে অপশান নাম্বার ডি, সরকারি সম্পত্তি রক্ষা করা এবং সহিংসতা পরিহার করা। ঠিক আছে, তাহলে প্রথমে এ, তারপরে সি, তারপরে বি, তারপরে ডি। অপশান নাম্বার আমাদের 3 হয়ে যাবে তাহলে সঠিক আনসার। গ্রীষ্মকালীন অলিম্পিক 1948 যখন ভারতীয় হকি দল স্বর্ণপদক জিতেছিল, নিচের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? 1948 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতীয় হকি দল কিন্তু স্বর্ণপদক জিতেছিল। তো সেটা খেলা হয়েছিল কোথায়? না হচ্ছে লন্ডনে হয়েছিল। অপশান নাম্বার 4-এ দেখতে পাচ্ছ লন্ডনে হয়েছিল। চাম্পানের পাভাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? চাম্পানের পাভাগড় প্রত্নতাত্ত্বিক একটি উদ্যান ভারতের কোন রাজ্যে? না হচ্ছে ভারতের গুজরাটে অবস্থিত। বাঘের ক্রমহ্রাসমান সংখ্যা সংরক্ষণের জন্য ভারতের কোন বছরে প্রজেক্ট টাইগার চালু করা হয়েছিল? যে দিনের পর দিন বাঘ কমে যাচ্ছে, তো সেই বাঘ সংরক্ষণের জন্য কোন বছর, কত সালে প্রজেক্ট টাইগার চালু করা হয়েছিল? 1973 সালে চালু করা হয়েছিল, 1973। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ভারত সরকার 1997 সালে
ড্যাশ হিসাবে পুনরায় চালু করেছিল? কি হিসাবে পুনরায় চালু করেছিল? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম 1997 সালে টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম হিসেবে পুনরায় আবার চালু করেছিল। ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা কে? ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা সেটা হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল। সামুদ্রিক লবণ, পরাগ, ছাই, ধোঁয়ার কাঁচ এবং সূক্ষ্ম মাটি কিসের সাথে যুক্ত? এগুলো কিসের সাথে? ধুলোকণার সাথে যুক্ত। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিজয়ী গুরু বিপিন সিং একজন বিখ্যাত ড্যাশ নৃত্যশিল্পী? গুরু বিপিন সিং একজন বিখ্যাত মণিপুরী নৃত্যশিল্পী। ৭৪তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ড্যাশ পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে কোন রাজ্য? ৭৪তম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে গুজরাট পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে। সিতারা দেবী এবং লাচ্ছু মহারাজ ভারতীয় নৃত্যের নিচের কোন শৈলীতে তাদের দক্ষতার জন্য জনপ্রিয়? সিতারা দেবী এবং লাচ্ছু মহারাজ দুজনেই কিন্তু কত্থক নৃত্যশিল্পী। এরা কত্থক নৃত্যের জন্য কিন্তু জনপ্রিয়। নিম্নলিখিতগুলির মধ্যে সরকারের প্রধান কে? দেশের সরকারের প্রধান কে? না হচ্ছে যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি কিন্তু প্রধান। নিচের মধ্যে কে সত্যশোধক সমাজে প্রতিষ্ঠাতা ছিলেন? একটি সমাজ যা জাতপাতের অবিচার দূর করার জন্য নিবেদিত ছিল। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে? না হচ্ছে জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে। অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের গুরুত্বপূর্ণ 50খানা কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে গেলে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ফ্রিতে আমাদের ক্লাসের পিডিএফ পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো দেরি না করে অবশ্যই সবাই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যারা এখনও যুক্ত হওনি।